সালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো বলো। আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি যে ক্লাসটা শুরু করতে করতে 5 মিনিট দেরি হলো। আমাদের ঠিক 5টা বেজে যখন ঘড়িতে তখন ক্লাসটা শুরু করে দেবার কথা, কিন্তু ঘড়িতে এখন 5টা বেজে 6 মিনিট। তো একটু দেরি হয়ে গেলই বটে। তো তোমরা একটু কেমন আছো একটু জানতে চাই তোমাদের কাছে। একটা ভাইয়া নির্মিতি অংশের একটা লিস্ট দিলে ভালো হতো। নির্মিতিটা যদি একটু হিরণময় ভাইয়ের কাছে চাওয়া হয় তাহলে ভালো হয়। একজন বলেছে সারা দেশ পুড়ছে তীব্র দাবদাহে, প্রচন্ড গরমে। এক্স্যাক্টলি, সারা দেশ অনেক গরমে পুড়ছে এই মুহূর্তে। হিট ওয়েভ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এটা হিট ওয়েভ এর মতোই আমার কাছে মনে হচ্ছে। অনেক গরম ঢাকায়, অন্তত অনেক গরম। আমি জানি না অন্যান্য জেলার কি অবস্থা। ঢাকায় অসম্ভব গরম। যেমন আমি নর্মালি আমার বাসা থেকে সিএনজি দিয়ে যখন আসি অফিসে, অন্তত শনিবারটাতে রাস্তাঘাট যেহেতু ফাঁকা থাকে, বাতাস থাকে। আজকে যেই বাতাস, মনে হচ্ছে আগুনের হলকা। এত গরম, এত গরম, এটা আসলে একদম মানার মতো না। ঠিক আছে। সো এই তো, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমার খবর ভালো। হ্যাঁ, আজকের বইটা কি নতুন অধ্যায় থেকে? না, যৌবনের গান কিন্তু অনেক আগে থেকেই ছিল কাজী নজরুলের। এটা অনেক আগের একটা চ্যাপ্টার। রংপুরে অনেক গরম, হ্যাঁ। রংপুরে তো অনেক গরম থাকেই নর্মালি। আমি রংপুরে গিয়েছিলাম যদিও সপ্তাহখানেক আগে। এমনকি আজকে শনিবার, গত শনিবার সকালে আমি ঢাকাতে নেমেছি। আমি গত বৃহস্পতি এবং শুক্রবার রংপুরে ছিলাম, কিন্তু তখন ওয়েদারটা খুব সুন্দর ছিল। কিন্তু আজকে অনেক বেশি গরম, অনেক বেশি গরম। বাগানে বসে ক্লাস করছে সুমাইয়া, বললো গরম সহ্য করতে না পেরে। যাক, আসলে এখন কি করবা বলো। সবাই চেষ্টা করবা যে যতটা সম্ভব গরম থেকে মুক্ত থাকার এবং পানি খাওয়ার, বেশি বেশি রোদে না যাওয়ার। অনেক বেশি গরম, এটা ভাই মানার মতো না। যে এই গরমটা বাদ দাও, এটা অনেক গরম। আমরা চলো পড়তে চলে যাই। এই গরম নিয়ে কথা বলতে গেলে আর কথা শেষ হবে না। আর রবিন, তুমি যদি আমাকে একটু শুনে থাকো তাহলে একটু আমার পানির বোতলটা পাঠানোর ব্যবস্থা করে দাও ভাই। ঠিক আছে, আমি একটু চ্যাটটা পজ করে দিয়েছি। প্রথম ক্লাসে একটু বলে নেই, ক্লাসের প্রথমে যেটা সবসময় বলি, যে একটা নির্দিষ্ট খাতায় আমরা বাংলা লিখবো। সেটা হই আমরা এইচএসসির স্টুডেন্টরা, আলিমের স্টুডেন্ট। ওই খাতাটাই আমাদের অ্যাডমিশন টেস্ট বলো বা এইচএসসি বলো, আলিম বলো, সব জায়গাতে কাজে দেবে। তো আমরা ওভাবেই একটা খাতা মেনটেন করব, ঠিক আছে? তো আমরা যৌবনের গান নিয়ে গুরুত্বপূর্ণ যা যা বলবো আজকে ক্লাসে, সেটা একটু লিখে ফেলার চেষ্টা করব। আমি আজকে এমন কিছু বিষয় দেখাবো যেখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। যদি ওই প্রশ্নগুলো একটু ফলো করতে পারো সেটাও কিন্তু ভালো। হ্যাঁ, ঠিক আছে। চলো আমরা চলে যাচ্ছি যৌবনের গানে। আমার পরিচয় একটু ছোট করে দিয়ে নেই। আমি আব্দুল্লাহ আল মেহেদী, পড়াশোনা করেছি কুমিল্লা ক্যাডেট কলেজে, তারপরে পড়েছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে। কিন্তু শেখানোর সঙ্গে আছি বাংলা নিয়ে। এবং আজকে এক যুগেরও বেশি সময় ধরে পড়িয়েছি, 13 লক্ষেরও বেশি শিক্ষার্থী হবে, যদিও 12 লক্ষ লেখা এখানে। অনলাইনে তো অনেক বছর পড়াচ্ছি, আবার অফলাইনেও পড়িয়েছি। সবকিছু মিলিয়ে আর কি বলছি এই সংখ্যাটা। এনিওয়ে, চলে যাচ্ছি আজকে আমাদের প্রথমে কাজী নজরুল ইসলামের জীবনে। কাজী নজরুল ইসলামের যেই কবি পরিচিতি বা লেখক পরিচিতি যেটাই বলি না কেন, এখানে যেমন লেখক পরিচিতি, কারণ যৌবনের গান হচ্ছে একটা প্রবন্ধ। আর কবিতা থাকলে সেটা হতো কবি পরিচিতি। তো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটা থেকে আমাদের এইচএসসি তে এমসিকিউ তে প্রশ্ন থাকে। এইটা থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন থাকে। কেউ যদি অদূর ভবিষ্যতে সরকারি চাকরির পরীক্ষা দাও, এটা থেকে সেখানেও প্রশ্ন থাকবে। সো এটা হচ্ছে কথা। তা এখন তোমার, আমরা এই 1899 থেকে 1976 এই সময়কালটা যখন দেখি, 1899, এটা হচ্ছে 1899, আহ এরপরে হচ্ছে 1976, 1899, 1976, এটা হচ্ছে ওনার সময়কাল। এখন এই সময়কালটার মধ্যেই আমরা কাজী নজরুল ইসলামকে জীবিত অবস্থায় পেয়েছি। কিন্তু তোমরা হয়তোবা জেনে থাকবা যে কাজী নজরুল ইসলাম তার মধ্য বয়সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, এবং সেই রোগটা হবার পরে তিনি একদমই শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যান। তো তিনি তার এই শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতার কারণে তিনি আর কখনোই সেভাবে লিখতে পারেন নাই। এবং তার যত সৃষ্টি আমরা পাই সেটা হচ্ছে সুস্থ থাকাকালীন। তো মাত্র মানে তার এই যে ধরো তার 40s যখন তিনি ছিলেন, তো সেই সময়টাতেই হচ্ছে তিনি এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এবং তারপরে যতটুকু সময় কাজী নজরুল ইসলাম বেঁচে ছিলেন, এরপরেও কিন্তু তিনি অনেক বছর বেঁচে ছিলেন। কিন্তু সেই সময়টাতে আসলে তিনি ছিলেন একটা শিশুর মতো। তিনি আর ওই নজরুল, এই জোশ বা এটা সেটা, এটা আর আমরা তখন আর তার লেখাতে দেখতে পাই না। তাহলে আমরা যেই নজরুলটাকে পাই, যেই নজরুলের সৃষ্টি পাই, সেটার সময়কাল কত? সেটার সময়কাল হলো 1899 থেকে 1976। 25শে মে 1306 ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখন এই প্রশ্নটা অনেকের মনে আছে, আমি একটু চ্যাটটা ওপেন করে দেই। তোমরা কে কে বুঝো যে মহকুমা কি? এটা আমাকে একটু কেউ বলতে পারবা? এটা আমি
ক্লাসে বলি বোঝানোর সময়, আমি জানি না তোমরা কেউ আমার ক্লাস পেয়েছো কিনা এর আগে, যেখানে মহকুমা বুঝিয়েছিলাম। এই যে লেখা আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে মহকুমা, এটা কি আমাকে একটু বলো তো। আমি চ্যাট ওপেন করে দিয়েছি, একটু বলো। নামাজের বিরতি, হ্যাঁ আমরা নামাজের বিরতি দিব। হুম হুম, এক্স্যাক্টলি। জেলা উপজেলার মতোই, ইউনিয়নের মতোই, এইরকম আর কি একটা। ঠিক আছে। আচ্ছা, আমি চ্যাটটা আবারও পজ করে দিচ্ছি, আর আমাকে একটু সময় দাও। হ্যাঁ, আমাকে তোমরা একটু 1 মিনিট অ্যালাউ করো। আমি 1 মিনিট বলবো না, 30 সেকেন্ড আমি একটু আমার পানির বোতলটা আনতে বলি। হ্যাঁ, যেই গরম, আমার খুব কষ্ট হচ্ছে পানি না খেয়ে ক্লাসটা নিতে বা কথা বলতে। So, আমাকে একটু সময় দাও তোমরা। হ্যাঁ, রবিন একটু পানিটা উপর থেকে আমাকে একটু দিয়ে যেতে বলো। হ্যাঁ। হুম। সো আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের, আগে আসি, পশ্চিমবঙ্গ তো হচ্ছে ভারতের, এটা একটা প্রদেশ। জেলাটা হচ্ছে বর্ধমান, মহকুমাটা হচ্ছে আসানসোল। এটা হচ্ছে ধরো মহকুমা কি, যেমন থানা থাকে না, উপজেলা থাকে না, এরকম। আর গ্রামটার নাম হচ্ছে চুরুলিয়া। তাহলে ভারতের কোথায় ছিল? পশ্চিমবঙ্গ রাজ্য, জেলা বর্ধমান, মহকুমা আসানসোল, আর গ্রাম চুরুলিয়া হচ্ছে গ্রামের নাম। ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন। পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দড়িরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। তো 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে। ঠিক আছে। সে কবে যায়? সে যায় 1917-এ, 1917-তে যায়। আমরা তাকে দেখতে পাই যে তিনি হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় তিনি ছিলেন কোথায়? তিনি ছিলেন সেই তোমার করাচিতে তিনি গিয়েছিলেন, যেটা বাঙালি পল্টন বলতে ওখানে বাঙালিদের একটা আলাদা প্লাটুন ছিল যুদ্ধের। তো তিনি সেখানে সৈনিক হিসেবে যান, এবং তিনি সেখানে আসলে যতটা না যুদ্ধ করেছেন তার চেয়ে বোধহয় তিনি ওখানকার কালচার সম্পর্কে জেনেছেন। এবং পরবর্তীতে আমরা তার লেখাতে, তার গানে, তার কবিতায় সেগুলোর ছোঁয়া দেখতে পাই। তো তার লেখায় তিনি সামাজিক অবিচার নিয়ে কথা বলেছেন, পরাধীনতা নিয়ে কথা বলেছেন। এই জন্য তাকে একটা নামে ডাকা হয়, সেই নামটা হলো বিদ্রোহী কবি। এই নামটা কি? নামটা হচ্ছে বিদ্রোহী কবি। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে। মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। তো বাকশক্তি যখন তিনি হারিয়ে ফেলেন, এরপর থেকে আমরা আর ওইভাবে তার সৃষ্টিকর্ম খুব একটা পাই না। তো এটা ছিল কত বছর বয়সে? মাত্র 43 বছর বয়সে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয়। সেটা হয় 1972-তে, এবং পরবর্তীতে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। তো তাকে স্বাধীন বাংলাদেশের ওই টাইমে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়, কারণ তিনি বাংলাদেশে ছিলেন না, ওই টাইমে তিনি ছিলেন ভারতে। আর তার জন্মটা যেই সময়ে, অর্থাৎ আমরা যদি তার জন্মের সময় চলে যাই 1899, সে তো অনেক আগের কথা। তখন তো তোমার মানে ভারত কেন, তখন তো পাকিস্তানেরই জন্ম হয়নি, তখন তো পুরোটাই এক ছিল। 1899 ওনার জন্ম। আর মানে ভারত পাকিস্তান ভাগ হয়েছে কবে? 1900, থ্যাংক ইউ ভাই, 1947-এ ভারত পাকিস্তান ভাগ হয়েছে। আর বাংলাদেশের জন্ম তো এরও আরো অনেক পরে, 1971-এ। তো বাংলাদেশ জন্ম নেবার পরে 1972-এ তাকে দেশে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় বাংলাদেশের, আর 1976 সালে তো তিনি মৃত্যুবরণ করেন। এবং তার মৃত্যুর কথাটা যেমন আমি বলি, এটা সব ক্লাসগুলোতেই, যে তার মৃত্যুর বিষয়টা হচ্ছে যে, তার মৃত্যুর বিষয়টা কি? তার মৃত্যুর বিষয়টা হচ্ছে যে, তিনি যেমন তার গানে বলেছিলেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহ তার সেই চাওয়াকে পূরণ করেছেন, এবং মসজিদের পাশেই তার কবর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা কেন্দ্রীয় মসজিদ বা সেন্ট্রাল মস্ক, সেটার পাশেই হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর। তো তোমরা যদি কেউ শাহবাগের ওই দিকটাতে কখনো যাও, কিংবা যেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সহজ কথায় শাহবাগ বললাম কারণ শাহবাগ থেকে জায়গাটা খুব কাছে। শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটাই কাছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়াটা তো অনেক বড়। আমি বলছি কেন্দ্রীয় মসজিদের ওই জায়গাটার কথা। সো ওইটার সামনেই হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর দেওয়া ওই জায়গাতে। তো ওখানে 1976 সালের 29শে আগস্ট কবি ঢাকায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মসজিদ প্রাঙ্গণে, সেন্ট্রাল মস্ক প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। যদিও এটা উচ্চারণের ক্লাস না, কিন্তু আমি এখানে একটা জিনিস শেখাচ্ছি তোমাদেরকে। এটার উচ্চারণ আমরা ছোটবেলা থেকে করে এসেছি মর্যাদা। এটার উচ্চারণ মর্যাদা নয়, এটার উচ্চারণ মর্যাদা। এটা কিভাবে বুঝবা জানো? যদি এই অন্তস্থ জয়ের উপর রেফ থাকে এবং আকার থাকে, এর আগে যদি আকার ইকার ছাড়া কোনো
বর্ণ থেকে থাকে তখনই সেটা ও হিসাবে উচ্চারণ করা হয়। আমি সহজ একটা উদাহরণ দিচ্ছি। ধরো আকার ইকার কিছু নাই, পর্যায় না, এটাকে কি বলবা? এটাকে বলবা পর্যায়। মর্যাদা না, এটাকে বলবা মর্যাদা। তাকে সমাহিত করা হয়। তো তার কাব্যর এখানে অনেকগুলো নাম আছে, তার গল্প উপন্যাসের নাম আছে, তার প্রবন্ধ গ্রন্থেরও নাম আছে। ঠিক আছে, এবারে আমরা গল্পে চলে যাচ্ছি। গল্প বলতে গিয়ে আমি একটা কথা বলবো, আমি নামাজের বিরতির বিষয়টা দেখছি আমি। সেটা হলো, আমরা একটা গল্প যখন পড়ি তখন আমরা গল্পের মাঝে অনেক কিছু পাই। সেটা হতে পারে কল্পনা, সেটা হতে পারে কল্পনা ছাড়াও অন্য অনেক কিছু। এখন অনেক সময় সত্যি কাহিনীকে ঘিরেও গল্প হয়, বাট সেখানেও কল্পনা থাকে। কিন্তু প্রবন্ধতে কি হয়, যদি এটা গল্প লেখা কিন্তু আদতে এটা একটা গল্প নয়, এটা হচ্ছে একটা প্রবন্ধ। প্রবন্ধতে আমরা দেখি যে প্রবন্ধ সাধারণত কোনো একটা বিষয়কে ঘিরে হয়। তো এইখানে প্রবন্ধটা আসলে কি ঘিরে আমি এই কথাটা বলছি, সেটা হলো প্রবন্ধটা এখানে মূলত সমাজের সেই শ্রেণীটাকে ঘিরে যেই শ্রেণীটা সমাজে অবহেলিত, সমাজে উপেক্ষিত, এবং সমাজে অবহেলিত কিংবা উপেক্ষিত থাকার কারণে এই শ্রেণীটাকে আমরা যথাযথ মর্যাদা দেই না, যথাযথ ভালোবাসি না। তো এটার একটা উদাহরণ তোমাকে দেই। একটা মানুষকে তুমি তখনই জাজ করতে পারবা সে কেমন, উনি তার অধীন যারা তাদের সাথে কেমন আচার আচরণ করে। মানে ধরো আমি যদি সামাজিক শ্রেণীর কথা বলি, এখন স্বভাবতই আমরা একজন পুলিশ অফিসার একজন রিক্সাওয়ালার চেয়ে অনেক উপরের শ্রেণীতে আছে, সামাজিক শ্রেণী যেটা। এখন এটাকে আল্লাহর বানানো শ্রেণী আমি বলছি না, এটা মানুষের বানানো শ্রেণী, সামাজিক শ্রেণী। আমি আবার বলছি, আল্লাহর বিচারটা তেমন না। আল্লাহর বিচারে যে হচ্ছে আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় তার আমল কাজকর্মের দ্বারা, সেই হচ্ছে র্যাঙ্কিং এর উপরে। এখন উনি কুলি হোক, মজুর হোক, আর উনি ড্রাইভার হোক, আর প্রধানমন্ত্রী হোক, কিছুই যায় আসে না তাতে। তো আমি যে কথাটা বলছিলাম, তো অনেক মানুষকে দেখবা সে তার বাসার যারা কাজ করে, কাজের মানুষ, এদের সাথে খুব দুর্ব্যবহার করে। তারপরে রিক্সাওয়ালা বা যারা সিএনজি ওয়ালা, কিংবা ধরো ঝাড়ুদার, বা যারা হচ্ছে সুইপার মেথর, খুব খারাপ বিহেভ করে এদের সাথে। এখন বসের সামনে যখন যাচ্ছে তখন তিনি আবার খুব হুজুর 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 করছেন। আমি এটা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েই বলছি, আমি অনেক শিক্ষার্থীকেও দেখি, সে যখন তার স্যারের সামনে যাচ্ছে কলেজে, অনেক ভদ্র, তার মতো ভদ্রটি দ্বিতীয় কেউ নেই। কিন্তু বাসায় দেখা যাচ্ছে সে অনেক সময় তার পিতামাতার সাথে, কিংবা যদিও পিতামাতা তার অধীন তা নয়, কিন্তু পিতামাতার সঙ্গে যেহেতু তার অনেক ঘনিষ্ঠতা রয়েছে, তারপরে তার ইয়ের সাথে কি বলে যে তার তোমার যারা বাসায় কাজ করে বা দারোয়ান টারওয়ান, তাদের সাথে খুব খারাপ বিহেভ করে। সো এটা কিন্তু একটা ডাবল স্ট্যান্ডার্ড প্রকাশ পায়। ঠিক আছে, তুমি তোমার অধীনের সাথে কেমন আচরণ করো, এইটার উপর ডিপেন্ড করে আসলে তুমি মানুষ হিসেবে কেমন। ওটাই প্রমাণ করে। তোমার উপরে যে আছে তার সাথে তো বাবা তুমি ভালো আচরণ করতে বাধ্য, ভালো আচরণ না করে তো উপায় নাই। এখন তুমি কি পারবা, ধরো একটা ডিসি, একজন ডিসি মহোদয় যে কোনো একটা জেলার, বা এসপি মহোদয়, এখন তিনি একটা এমন কাজ করেছেন যে এই কাজটা তোমার পছন্দ হয় নাই, কিন্তু এখন তুমি যে পারবা তার সামনে যে তার উল্টাপাল্টা কিছু বলতে? তুমি জানো তার উল্টাপাল্টা বললে এটার কনসিকুয়েন্স খারাপ হবে তোমার জন্য, খারাপ হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ বেশিরভাগ সময় খারাপ হবে। কিন্তু এখন তুমি যদি তাকে কিছু বললা না, ঠিক আছে, কারণ তোমার উল্টাপাল্টা কিছু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দেখা গেল একটা রিক্সাওয়ালা মামা হয়তো 10 টাকা ভাড়া বেশি চাইছে, তুমি একটা গালি দিয়ে বসলা তাকে, বা একটা বাসের হেল্পার, তুমি তাকে একটা গালি দিয়ে বসলা। এই কাজটা আমরা করব না, ঠিক আছে? এই বিদ্যাগুলা ছোটবেলা থেকে আমাদের মধ্যে রাখতে হবে। তো এইটা নিয়েই হচ্ছে এই প্রবন্ধটা। তো এই প্রবন্ধটা কি নিয়ে, সেটার কথায় আমি যাব। তার আগে আমি একটু তোমাদের জন্য আমি একটু জিজ্ঞেস করি তোমাদের রবিন ভাইকে, যে নামাজের বিরতিটা কি এখন হবে নাকি, কারণ এই এই ডিসিশনটা যে ও দেয় দেখা যায়। রবিন, রবিন, এই হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই, রবিন কই? হ্যাঁ, রবিন, নামাজের বিরতি কি আমরা দিব? আচ্ছা ঠিক আছে, তো 5টা 20 থেকে আমি 5টা 20 থেকে তাহলে 5টা 30 পর্যন্ত আমি একটা নামাজের বিরতি দিচ্ছি। আমি একটু চ্যাটটা ওপেন করি, তোমাদেরকে বলি যদি 5টা 20 থেকে 5টা 30 পর্যন্ত দেই তাহলে কি ঠিক আছে? 5টা 20 থেকে 5টা 30 চলবে? 10 মিনিট 5টা 30 পর্যন্ত দিলে। আচ্ছা, সারোয়ার বলেছে সংশ্লিষ্ট প্র্যাকটিস বুকগুলো দেওয়ার কথা। সংশ্লিষ্ট প্র্যাকটিস বুক পেয়ে যাবা। তারিফ বলেছে রবিন ভাইকে দেখতে চাই। আচ্ছা, রবিন ভাইকে দেখা যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। রবিন ভাই পর্দার পেছনে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছি তাহলে 10 মিনিট দিয়ে দিচ্ছি। অনেকে 15 মিনিট চেয়েছে, 15 মিনিট আসলে বেশি হয়ে যায়, কারণ আমাদের ক্লাস টাইমটা তো খুব একটা বেশি না। 6টা 15 পর্যন্ত না রবিন? 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত। আচ্ছা তাহলে আমি
15 মিনিটই দিচ্ছি, 15 মিনিট পুরোপুরি পরে না, 12-13 মিনিটের মতো পরে। আমি 5টা 35 পর্যন্ত বিরতি রাখলাম। হুম, 5টা 35 পর্যন্ত বিরতি থাকলে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার, হ্যাঁ।
বুঝছো? ঠিক আছে, আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের আজকের প্রবন্ধতে। কিন্তু প্রবন্ধতে যাবার আগে আমি এই প্রবন্ধটা সবসময় পড়াই উল্টা দিক থেকে। আমি এটা যখনই পড়াই, এটা আমি প্রথমে পড়াই এটার টিকা থেকে, কারণ এটাতে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে কথা আছে। যদি আমরা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগুলোকে নিয়ে না জানি, তাহলে যখন আমাদের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগুলোর কথা আমাদের প্রবন্ধের মাঝখানে আসবে, আমরা কিন্তু আসলে এটা মানে বুঝবো না যে আমরা কি নিয়ে কথা বলছি। এনিওয়ে, আমি একটা পজ করে দিলাম। হ্যাঁ, পোলাপান, ঠিক আছে। আচ্ছা, রবিন ভাইয়ের নাম শুনেছো? রবিন ভাইয়ের সাথে দেখা হবে, সমস্যা নাই। এই ক্লাসটা আগে নিয়ে নেই আমি। বখতিয়ার খিলজি প্রথমে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মানে একটা নাম কত বড় হতে পারে এটা উদাহরণ দেওয়ার জন্য অনেক সময় বখতিয়ার খলজির নামটা ব্যবহৃত হয়। তো বখতিয়ার খলজি কে ছিলেন? তিনি ছিলেন একজন আফগান সেনানায়ক বা জেনারেল, আর্মি চিফ। সো তিনি মাত্র 17 জন সৈন্য নিয়ে হঠাৎ করে আক্রমণ করে নদিয়া দখল করেন। নদিয়া জায়গাটা কোথায় এখন? এখনকার যদি বলি যে নদিয়া নামে একটা জেলা আছে, সেটা হলো পশ্চিমবঙ্গে, ওটা হলো বাংলাদেশের যে চুয়াডাঙ্গা। তো চুয়াডাঙ্গার পাশেই হচ্ছে নদিয়া। তো রাজা লক্ষণ সেন ভয়ে পালায় যায় যখন বখতিয়ার খিলজি বাংলাদেশের প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। সেটা কত? 1203 1204 এই সময়। 1203 1204 এই সময়টাতে এখানে কৌতুক ভরে বক্তৃতা প্রদানকারীদেরকে কি বলা হয়? যারা কৌতুক করে বক্তৃতা প্রদান করে বা কথা বলে, তাদেরকে বখতিয়ার খিলজি বলা হয়েছে। লক্ষণ সেন, বাংলার সেন বংশের শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন। তো অতর্কিত আক্রমণে বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে রাজধানী দখল করে নিলে রাজা লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। লক্ষণ সেন কি করে? পিছনের দরজা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন কে? রাজা লক্ষণ সেন। এভাবে বাংলায় সেন বংশের পতন হয় এবং মুসলমান রাজত্বের সূচনা হয়। তো এই হলো গিয়ে লক্ষণ সেনের কাহিনী। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সাথে তার একটা রিলেশনশিপ আছে। এই লোকটা ছিলেন আফগান সেনানায়ক এবং তিনি মাত্র 17 জন নিয়ে তিনি বাংলায় অ্যাটাক দেন। এবং বাংলায় যখন অ্যাটাক দেন, তখন চলে বাংলায় সেন সাম্রাজ্য। সেন বংশের শেষ রাজা ছিলেন তখন লক্ষণ সেন। তো ওই হঠাৎ আক্রমণে বখতিয়ার খিলজির সে আসলে বুঝে উঠতে পারে নাই। তখন কি করে? তখন হচ্ছে সে পালায় যায় আত্মরক্ষার জন্য। তো এটা হলো গিয়ে আমাদের বখতিয়ার খিলজি আর লক্ষণ সেনের দুইজনের মধ্যে রিলেশনশিপ। এবারে আসা যাক কালো পাহাড়, কালা পাহাড়। তো কালা পাহাড়কে নিয়ে আসলে অনেক কথাবার্তা আছে। তার নামে কিছু নামও পরিচিতি আছে। তাকে আরো নানা নামে ডাকা হয়। সেই নামগুলো নিয়ে যদিও এখানে আমরা লিখি নাই, দরকার নাই। তো তিনি মূলত ছিলেন কে? তিনি মূলত ছিলেন ব্রাহ্মণ ধর্মের, মানে সরি, ব্রাহ্মণ জাতের একজন সনাতন ধর্মাবলম্বী বা হিন্দু। সেখান থেকে পরবর্তীতে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন এবং তিনি একজন মুসলিম যোদ্ধা ছিলেন পরবর্তীতে। কিন্তু তিনি প্রচন্ড রকম হিন্দু বিদ্বেষী হন ইসলাম ধর্ম গ্রহণের পরে। 1568 খ্রিস্টাব্দে পুরী আক্রমণ করে তিনি বহু মন্দির ও দেবদেবীর মূর্তি ধ্বংস করেন। তো ইতিহাসে তিনি বিকট, ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কারী ধ্বংসের প্রতীক হয়ে আছেন। সেটা ইতিহাসে তিনি বিকট, ভয়ঙ্কর এবং প্রলয়ঙ্কারী ধ্বংসের প্রতীক। এটা কিন্তু পজিটিভ ওয়েতে না, এটা নেগেটিভ ওয়েতে। কারণ তিনি মুসলিম ধর্মে দীক্ষিত, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, বাট তিনি এইভাবে ওখানে গিয়ে মন্দির টন্দির ভাঙছেন, দেবদেবীর মূর্তি ধ্বংস করছেন। আসলে এটাও তো আবার খুব একটা প্রশংসার মতো কাজ তিনি করেন নাই ওখানে। তো যাই হোক, ইতিহাসে তাকে যেভাবে দেখানো হয়, ইতিহাসে তাকে একটা ভয়ঙ্কর বা প্রলয়ঙ্কারী ধ্বংসের প্রতীক হিসেবে তাকে দেখানো হয়। ধ্বংসযজ্ঞ চালায় কিভাবে, এটা কালা পাহাড়কে দেখে বোঝা যেতে পারে। এবার আসে যে কামালটাকে। তিনি হচ্ছেন কামাল পাশা, মুস্তাফা কামাল আতাতুর্ক পাশা। তিনি আধুনিক তুরস্কের জনক এবং তুরস্ক প্রজাতন্ত্রের তিনি প্রথম রাষ্ট্রপতি। তুরস্ক প্রজাতন্ত্রের তিনি প্রথম রাষ্ট্রপতি। তার পরিচালনা ও নেতৃত্বে তুরস্ক আসন্ন পতনের হাত থেকে রক্ষা পায় এবং সত্যিকার উন্নতির পথে তুরস্ক অগ্রসর হয়। আচ্ছা, ধর্ম, সমাজ, শিক্ষা সব ক্ষেত্রেই তিনি আমূল ও বৈপ্লবিক সংস্কার সাধন করেন। ঠিক আছে, বুঝলাম, করেছেন। আইন কানুন সংস্কার, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন, নারীর সমান অধিকার প্রতিষ্ঠা, পর্দা প্রথার উচ্ছেদ, স্বাধীন অর্থনৈতিক বিকাশ, নিরপেক্ষ পররাষ্ট্রনীতি ইত্যাদির মাধ্যমে তিনি আধুনিক তুরস্কের ভিত্তি স্থাপন করেন। তো দেশবাসী কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাকে আতাতুর্ক বা তুরস্কের জনক এই উপাধিতে ভূষিত করে। তাকে কি করেছে? তাকে আতাতুর্ক, আতাতুর্ক অর্থ কি? তুরস্কের জনক। কিন্তু আমরা জানি যে এখন কিন্তু এটার নাম আর টার্কি নাই, আগে বলা হতো তুর্কি, এখন এটাকে বলা হয় তুর্কিয়ে। আচ্ছা, চলে যাচ্ছি কামালের পরে মুসোলিনি। মুসোলিনি মূলত ছিলেন একজন একনায়ক বা ডিকটেটর। একনায়ক কি? তিনি হচ্ছেন তার একচ্ছত্র ক্ষমতা দিয়ে একটা জায়গা চালাতেন, সেটা আর কোথাও নেই, সেটা হচ্ছে ইটালি। তিনি অনেক বিখ্যাত একজন ডিকটেটর ছিলেন। আর তিনি ছিলেন সেখানকার ফ্যাসিবাদী দলের নেতা। ফ্যাসিবাদী এই শব্দটা নিয়ে আমাদের আগে একটু দেখতে হবে। এই শব্দটায় যাবার আগে আমাদের একটা ছোট্ট জিনিস পড়তে হবে পৌরনীতির, সেটা হলো ফ্যাসিজম। ফ্যাসিজম বিষয়টা কি? একটা রাজনৈতিক দল যখন তার ক্ষমতার অপব্যবহার এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে সে তার নিজের স্বার্থের জন্য বা নিজের দলের স্বার্থের জন্য
যা খুশি তা করতে পারে। তাতে দেশের কি হলো, জনগণের কি এলো গেল তা দিয়ে তার আসলে তেমন কিছু যায় আসে না। এটাকেই বলা হয় ফ্যাসিজম। তো সেই ফ্যাসিজমকে যারা সাপোর্ট করে তাদেরকে বলা হয় ফ্যাসিজমকে যারা সাপোর্ট করে তাদেরকে কি বলা হয়? ফ্যাসিস্ট। আমরা এটার কথা অনেক শুনেছি শেখ হাসিনা পতনের সময়। শেখ হাসিনাকে একজন ফ্যাসিস্ট সরকার বলা হয়। শেখ হাসিনা মানে ফ্যাসিবাদের এক্সাম্পল হিসেবে শেখ হাসিনা ইজ আ ভেরি গুড এক্সাম্পল। শেখ হাসিনা কমপ্লিটলি একজন ফ্যাসিস্ট ছিলেন। ফ্যাসিবাদ বলতে যা বোঝানো হয় এটার যদি বাস্তব উদাহরণ চাই আমরা আমাদের বাংলাদেশীদের কাছে এর চেয়ে ভালো উদাহরণ আর নাই চোখের সামনে, সেটা হলো শেখ হাসিনা। তো উগ্র জাত্যাভিমান থেকে তিনি ইতালিকে পৃথিবীর জাত্যাভিমান মানে কি? মানে তিনি নিজের জাতটাকে অনেক বড় কিছু মনে করতেন। এটারও একটা খুব সুন্দর নাম আছে কিন্তু ইংরেজিতে। এটাও পৌরনীতির একটা খুব একটা ছোট্ট একটা টার্ম, সেটা হলো শভিনিজম। শভিনিজম মানে কি? দেশপ্রেম এক কথা, উগ্র দেশপ্রেম। এটাকে বলা হতে পারে শভিনিজম। সো এই কাজটা যারা করে তাদেরকে বলা হয় শভিনিস্টিক। এটার উদাহরণ কে আছে আমাদের কাছাকাছি? ভারত আছে। ভারতকে বলতে পারো। ভারতীয়রা প্রচন্ড রকম উগ্র দেশপ্রেমিক বা শভিনিস্টিক। ইতালিকে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতিতে পরিণত করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। আমি এতটুকুই আপাতত রাখি, তাকে নিয়ে আর বেশি কথায় গেলাম না। তিনি ছিলেন একজন ফ্যাসিস্ট এবং তিনি প্রচন্ড রকম একটা মানে কি বলবো যে একজন একনায়ক ছিলেন আর কি। সানইয়াত, সানইয়াতটাকে সানইয়াত সেন তিনি চীনের জননন্দিত বিপ্লবী রাজনীতিবিদ ছিলেন এবং এই যে নতুন যে চীন, এই নব্য চীনের উনি জন্মদাতা। তো 19 শতকের শেষ দিয়ে এবং 20 শতকের গোড়ায় চীনের মাঞ্জুর সম্রাটদের শাসন শোষণ নির্যাতনের বিরুদ্ধে বেশ কিছু বিপ্লবী আন্দোলন হয়। তো সান ইয়াতসেন এগুলোর সাথে খুব গভীরভাবে জড়িত ছিলেন। তো চীনের ইতিহাসে তার নামটা আসলে অবিস্মরণীয় হয়ে আছে। কারণ তিনি হচ্ছে নির্বাসনে যেতে হয় তার এবং পরবর্তীতে দেশ প্রত্যাবর্তন করতে হয়। অনেক কিছু করেন কিন্তু এরপরেও তিনি আ লড়ে গেছেন। তিনি বিদ্রোহ করে গেছেন বা তিনি খারাপের বিরুদ্ধে নিজেকে চালিয়ে গেছেন। হুম। লেনিনকে ভ্লাদিমির ইলিয়াচ উইলিয়ানোভ তিনি বিপ্লবী কাজে জড়িত থাকাকালে তাকে লেনিন এই ছদ্মনামটা তিনি নিয়েছিলেন। তিনি কে? আমরা যে বিখ্যাত রুশ বিপ্লবের কথা শুনি সেখানকার সংগঠক, পরিকল্পক এবং নেতা। এবারে আমি একটা কথা বলব যে বিপ্লব আর বিদ্রোহ এই ২ টার মধ্যে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। এটা আমাদের একটু বুঝতে হবে। যেমন রুশ বিপ্লব বা এটা কি বলা হয় বা ধরো ফ্রেঞ্চ বা যেটা হচ্ছে ফ্রান্সের যে বিপ্লব যেটা ফ্রেঞ্চ বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন। কিন্তু আমাদের যেটা হয়েছে জুলাইয়ের এটাকে কি আমরা বিপ্লব বলবো নাকি বিদ্রোহ বলবো? এটা বিপ্লব না। এটা হলো গিয়ে বিদ্রোহ। যদি এটা বিপ্লব হতো যেমন যেটা সিরিয়াতে হয়েছে, এটা হচ্ছে বিদ্রোহ না, এটা হচ্ছে বিপ্লব। বিপ্লব হলে কি হয়? বিপ্লব হলে এই যে আমার দেশের বর্তমান যে অবকাঠামো অর্থাৎ আমার বর্তমান দেশে যেই সংবিধান বা আমার দেশের যে আ আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এর কিছুই আর কোন সেন্স মেক করে না। এটা হলো কি? এটা হলো আমার যেই তোমার বিচার ব্যবস্থা বলো, আইন ব্যবস্থা বলো, শাসন ব্যবস্থা বলো, সবকিছুকে উপড়ে আমি যখন নতুন করে কথা বলবো, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো যে আ একটা বিপ্লব। কিন্তু এটাকে আমি বিদ্রোহ বলব না। সেটাকে আমি বিপ্লব বলব, এটাকে আমি বিদ্রোহ বলব না। তো ১৯১৭ সালে রুশ বিপ্লবের সাফল্যে জারের রাজতন্ত্রের পতন ঘটে এবং পৃথিবীর ১ম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়। তো আমৃত্যু তিনি ছিলেন সোভিয়েত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান লেনিনকে এটা বলা হয় এবং তিনি ছিলেন তিনি মার্ক্সবাদী বিপ্লবী ছিলেন। মার্ক্সবাদী ফিলোসফির ১ম কাতারের তিনি তাত্ত্বিক ছিলেন। তা আমি এখন মার্কসিজমে আর যাব না। এগুলো নিয়ে করতে গেলে আমাদের আর মেইন প্রবন্ধই আজকে পড়া হবে না। তো তাকে কেন তার কথা বলা হয়? কারণ তিনিও হচ্ছেন একটা বিপ্লবের নেতা। তো একটা বিপ্লবের নেতা হওয়া আসলে চারটিখানি কথা নয়। তো তাই লেনিনকে এখনো পৃথিবী স্মরণ করে। তো এই ছিল হচ্ছে আমাদের যেই চরিত্রগুলা যেগুলোর কথা আমাদের পড়ার প্রয়োজন ছিল। এবারে আমরা চলে যাব মূল প্রবন্ধে। মূল প্রবন্ধে আমাদের বেশ কিছু চরিত্রের নাম চলে আসবে। চলো আমরা চলে যাই আমাদের আজকের মূল প্রবন্ধে। এই প্রবন্ধটার নাম কি দেখতে পাচ্ছ তোমরা? প্রবন্ধটার নাম কি? কি হলো? এই, এটা লেখা তো হয়, বোঝা যায় না? বোঝা যায় তো? আচ্ছা এটা জানি কি হইছে আমি জানি না। আমি বুঝতে পারতেছি না এটা। বাদ দাও। আমি লেখা শুরু করব। আমি পড়ানো শুরু করে দিলাম। আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী, যাহারা মানবজাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্ম দিয়া তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নয়। আচ্ছা এখন তিনি বলছেন যে আমার তার বলতে দ্বিধা নাই সে তাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী। আচ্ছা যারা আসলে শুধুই কাজ করে না রীতিমতো ধ্যান করে। এখন এখানে ধ্যান বলতে কি আসলে বোঝানো হয়েছে যে তুমি ধরো গুহার মধ্যে গিয়ে
এইভাবে ধ্যান করছো না, এটা আসলে এখানে বোঝানো হয় নাই। মূলত এখানে বোঝানো হয়েছে যে তারা আসলে শুধু কাজ করে না, তারা রীতিমতো পরিবর্তন করে বা সংস্কার করে। যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্ম দিয়া, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। মানে তুমি যেমন ওই রিক্সাওয়ালা কিংবা রাস্তার কুলি বা যেকোনো একটা মানুষকে তুমি বলছো, বা এই ধরনের মানুষজনদেরকে, বাস ড্রাইভার, হেল্পার, তুমিও তাদেরকে বলছো যে তারা আর এমন কি, এরা মানে ওর মহৎ না। আচ্ছা, মহৎ না ঠিক আছে, ওরা অত ক্ষুদ্রও না। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। আচ্ছা, এরা থাকেন শক্তির পেছনে। শক্তির পেছনে, শক্তির পেছনে কেমন? কারণ তারা হচ্ছে গিয়ে ফ্রন্ট লাইনে কাজ করে না, কিন্তু পেছন থেকে তারা কাজ করে বলেই সমাজটা একটা সুন্দর অবস্থাতে আছে। রুধির মানে কি? রুধি, রুধির শব্দ হচ্ছে তোমার রক্ত। রুধির ধারার মতো, রক্তের ধারার মতো, যেটা গোপনে বয়ে চলে, কিন্তু এই রক্ত যদি বয়ে না চলে, নির্ঘাত তোমার মৃত্যু ঘটবে। তো তেমনি তারাও যদি পর্দার অন্তরালে কাজ না করে, নির্ঘাত এই সমাজ ব্যবস্থা কলাপস করবে। ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে। মানে অলক্ষ্যে মানে পেছনে, যেটা দেখা যায় না। ফুলের মধ্যে যেমন মানে তুমি শুধু ফুলটাকেই দেখছো, সৌন্দর্যটাকেই দেখছো, কিন্তু মাটির যে মমতা আছে, মাটি যদি ওকে পুষ্টি উপাদান না দিত, তাহলে তো সে ওখানে যেতে পারতো না। আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার, কাহারো ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাহিয়া যাই। বায়স ফিঙে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চু দ্বারা আঘাত করে, তখনও সে এক গাছ হইতে উড়িয়া অন্য গাছে গিয়া গান ধরে। বায়স ফিঙে, এটা দিয়ে বোঝানো হচ্ছে মূলত যে যখন গানের পাখিকে তাড়া করে অন্য কেউ, তীক্ষ্ণ চঞ্চু, চঞ্চু মানে ঠোঁট, এটা দিয়ে আঘাত করে, তখনও সে এক গাছ থেকে উড়ে অন্য গাছে যায় গিয়ে গান গায়। ঠিক আছে? তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। সে গান করে আপন মনের আনন্দে। যদি তাহাতে কাহারো অলস তন্দ্রা, অলস তন্দ্রা মানে কি? মানে হচ্ছে ধরো অলস চোখে ঘুম 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 আছে, মানে বলছে গানের পাখি কিন্তু গান ঠিকই গেয়ে যায়, তাকে তুমি যতই ভাগাও। মোহনিদ্রা টুটিয়া যায়, কারণ যদি অলস নিদ্রা, মোহনিদ্রা মানে হচ্ছে একদম ঘুমে ঘুমে স্বপ্ন দেখছে, তাদের টুটিয়া যায় মানে ঘুম ভেঙে যায়। তাহা একান্ত দৈব, মানে সেটা একদম যেন দৈবক্রমে সেটা হয়েছে। দৈবক্রমে মানে কি? মানে সেটা স্বয়ং ঈশ্বর চেয়েছেন বলে অলৌকিক ভাবে তা হয়েছে, কিন্তু ওর গানের কারণে তা হয়নি, কারণ ওর গান অনেক সুন্দর। যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই। পরিক্রমণ মানে হচ্ছে ভ্রমণ। যৌবনের সীমাটা ভ্রমণ করে শেষ করা এখনো আমার শেষ হয়নি। কাজেই আমি যে গান গাই, তাহা যৌবনের গান। তারুণ্যের ভরা ভাদরে, তারুণ্যের ভরা ভাদ্রে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে, তাহা আমার অগোচরে। যদি আমার গান জোয়ার এনে থাকে, সেটা আমার অগোচরে বা আমার পেছনে। যে চাঁদ, যে চাঁদ সাগরে জোয়ার জাগায়, যে চাঁদ সাগরে জোয়ার জাগায়, সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। যে চাঁদ সাগরে যে সে হয়তো তার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ, মানে সে এটা সম্পর্কে আ জানে না। ঠিক আছে? সে এটা সম্পর্কে জানে না। আমি বক্তা, আচ্ছা এটা দিয়ে কি বুঝিয়েছে? যে চাঁদ সাগরে জোয়ার জাগায়, সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। এখন এখানে আসতে হবে আবার ভূগোলের কথায়। জোয়ার ভাটা হয় কিভাবে? চন্দ্র সূর্যের আকর্ষণে, তাই তো? এখন জোয়ারের সময় কি হয়? দেখো, নদী বলো বা সমুদ্র বলো, সমুদ্রে গেলে এটা সবচেয়ে ভালো মতো বোঝা যায়। এমনভাবে ঢেউটা আছড়ে পড়ে তীরে, অনেক দূর পর্যন্ত এই ঢেউটা চলে আসে। তাহলে যে চাঁদ সাগরে জোয়ার জাগায়, যেই চাঁদ সাগরে জোয়ার জাগাচ্ছে, এমন একটা শক্তির উদ্ভব করছে, সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে, চাঁদের শক্তি সম্পর্কে আজও না ওয়াকিফ। এখনো সে হয়তোবা জানেই না চাঁদের শক্তিটা আসলে কতটা দৃঢ়। আমি বক্তাও নহি, আমি বক্তা নই, আমি কম বক্তার দল। আচ্ছা, বক্তৃতায় যাহারা দিগ্বিজয়ী, দিগ্বিজয়ী মানে কি? যারা সারা পৃথিবী জয় করে ফেলেছেন। যেমন বখতিয়ার খিলজি। এখানে বখতিয়ার খিলজির নামটাকে কেন বলেছেন? কারণ বখতিয়ার খিলজি কিন্তু বিজয়ের একটা অনেক বড় উদাহরণ। মাত্র ১৭ জন মানুষ নিয়ে এসে এইভাবে লক্ষণ সেন যে লুঙ্গি তুলে দৌড় দিবে, এটা আসলে সম্ভব হয়েছে শুধু এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মুখতিয়ার খলজির মতো এরকম একজন সেনানায়ক ছিলেন বলে। এত সহজ না। ঠিক আছে? তো তিনি ছিলেন দিগ্বিজয়ী যারা, তাদের কথাবার্তায় বখতিয়ার খিলজির মতো। তাহাদের আ বা বাক্যের সৈন্য সামন্ত অত দ্রুত বেগে কোথা হইতে কেমন করিয়া আসে বলিতে পারি না। মানে তারা এত সুন্দর করে কিভাবে কথা বলেন তা আমি জানি না। মানে যারা অনেক ভালো, ভালো বক্তা। তিনি এখানে আসলে বিনয়ের সাথে ১ম এই প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি তাদের মতো অত ভালো বক্তা নন। তিনি অতি সাধারণদের দলে পড়েন।
তো তাহা দেখিয়া লক্ষণ সেন অপেক্ষাও আমরা বেশি অভিভূত হইয়া পড়ি। লক্ষণ সেনকে ওই যে পালিয়ে গিয়েছিল সেন বংশের শেষ রাজা। সো লক্ষণ সেন না যতটা ভয় পেয়ে গিয়েছিলেন, আমরা তার চেয়েও ভয় পেয়ে যাই বা অভিভূত হয়ে যাই যখন আমরা এই ধরনের মানুষকে বক্তৃতা দিতে দেখি। তাহাদের বাণী আসে বৃষ্টি ধারার মতো অবিরল ধারায়। বৃষ্টি যেভাবে পড়ছে তো পড়ছে তো পড়ছে, তাদের বাণীটাও একই রকম ভাবে আসে। আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ, ভীরু ঝর্ণা ধারার মতো। কিন্তু আমরা যারা কবি, আমাদের বাণীটা বহে ক্ষীণ, মানে খুব আস্তে, ভীরু মানে ভয় পাওয়া ঝর্ণা ধারার মতো। যেই ঝর্ণাটা খুব আস্তে আস্তে বয়, কবির কল্পনায় বা কবির বর্ণনায় সেটা হলো গিয়ে ভীরু, মা ভয় পাচ্ছে, আস্তে আস্তে চলছে। ছন্দের দুকুল প্রাণপণে আঁকড়িয়া ধরিয়া সে সঙ্গীত গুঞ্জন করিতে করিতে বহিয়া যায়। ছন্দের দুকুল, এটার মানে হচ্ছে ছন্দ মেলানোর কথা বলেছে। একজন কবি যখন লেখে শুধু ছন্দ মিলিয়ে মিলিয়ে লেখে, তাই না? গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এরকম। তো ছন্দের দুকুল প্রাণপণে আঁকড়িয়া ধরিয়া সে সঙ্গীত, মানে সেই গানটা গুঞ্জন করিতে করিতে, মানে গাইতে গাইতে সেটা বহিয়া যায়, সেটা বয়ে যায়। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী, আমি তাহাদের বহু পশ্চাতে। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাদের বাণী, আমি তাদের অনেক পেছনে। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি, মানে এই কথাটা তিনি তরুণদেরকে বলছেন। আমার যে অপরিসীম ভালোবাসা আছে, প্রাণের যে টান আছে সেটা। তারুণ্যকে, যৌবনকে আমি যেই দিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। জবা কুসুমঙ্কাশ তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি, তাহার স্তবগান গাহিয়াছি। আমি জানি তোমরা একটা শব্দও বুঝো নাই, একটা শব্দও না বোঝাই স্বাভাবিক। কারণ এখন আর এই ধরনের বাংলা লেখা হয় না। এখন বাংলাকে আরো অনেক সহজ রূপে লেখা হয়ে থাকে। তখন এই ধরনের বাংলার প্রচলন ছিল। কিন্তু এখন এই ধরনের বাংলা পড়ে যে তুমি বুঝছো না, এতে তোমার হতাশ হবার কোনো কারণ নাই। এই ধরনের বাংলা পড়ে এখনকার দিনে কেউই বুঝবে না। যদি সে আগে থেকে তার অনেক স্ট্রং ভোকাবুলারি না থাকে, বা সে যদি এটা নিয়ে একটু ভালোমতো পড়াশোনা না করে, এটার অর্থ কি, অভিধানে যদি না চেক করে। আচ্ছা, তারুণ্যকে, যৌবনকে আমি যেই দিন হইতে গান গাহিতে শিখিয়াছি, আচ্ছা, সেদিন হইতে বারে বারে সালাম করিয়াছে। যেদিন থেকে সে গান গাইতে শিখেছে, তারুণ্যর, যৌবনের, সেদিন থেকে সে বারবার সালাম করেছে, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করেছে। আচ্ছা, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করেছে, ঠিক আছে। জবা কুসুম কঙ্কাস তরুণ অরুণকে দেখিয়া প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন। জবা কুসুম কঙ্কাস, জবা কুসুম অঙ্কাস তরুণ অরুণকে দেখিয়া, আচ্ছা, সেটা হচ্ছে জবা ফুল যখন প্রথম সূর্যকে দেখে, মানে প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন। আচ্ছা, আমরা একটু আগে জবা কুসুম অঙ্কাস, আমরা এই শব্দার্থগুলো একটু দেখে নেই প্রথমেই, কারণ হয়তো এরকম একের পর এক আমাদের আসতে থাকবে যেগুলো হয়তোবা আমরা বুঝতে পারবো না। যেমন এখানে যদি আমি বলি জবা কুসুম অঙ্কাস, এটার মানে কি? জবা কুসুম, জবা ফুল, অঙ্কাস জবা ফুলের মতো, ঠিক আছে। তো আমরা আরো একটা শব্দ পাবো একটু পরে, সেটা হলো তিমির কুন্তলা, যেটার মানে হচ্ছে খুব কালো চুল যেমন অন্ধকার, মানে ওর কথা রাত্রি বুঝিয়েছে এটা দিয়ে, ঠিক আছে। জীর্ণ পুঁথি চাপা পড়িয়া, মানে হচ্ছে যারা সংস্কার এবং প্রচলিত যেই রীতিনীতিগুলো চলে এগুলোর চাপে পিষ্ট হয়ে গেছে, এরকম। নাভিশ্বাস মানে মৃত্যুকালীন যে কষ্ট। আর অগ্নিমান্দ কি? অগ্নিমান্দ হচ্ছে ক্ষুধা মন্দাকে বলে আর কি। উর্দি কি? উর্দি হচ্ছে তোমার যেই কি বলবো, যেটা মানুষ ধরো ইউনিফর্মটা পরে, ওটাকে বলা হয় উর্দি। মার্তণ্ড প্রায় মানে সূর্যের মতো। হুম। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী, আমি তাহাদের বহু পশ্চাতে। পশ্চাতে মানে পেছনে। আমার একমাত্র সম্বল, আছে, ঠিক আছে, বুঝলাম। তো জবা কুসুম যেমন হচ্ছে মানে ফুটে, সেটার মতো তরুণ অরুণকে দেখিয়া, তরুণ অরুণ মানে হচ্ছে সূর্য যখন প্রথম প্রথম প্রহরে থাকে, প্রথম মানব যেমন করিয়া সশ্রদ্ধ নমস্কার করিয়াছিলেন, আহ, আমার প্রথম জাগরণ প্রভাতে তেমন সশ্রদ্ধ বিস্ময় লইয়া যৌবনকে অন্তরে শ্রদ্ধা নিবেদন করিয়াছি। এটার মানে হলো যে তিনি বলছেন যে মানুষ যখন প্রথম
সেই সূর্যকে দেখে একটা সময় মানুষ ভাবতো সূর্য হচ্ছে সকল আঁধারের উৎস। যেভাবে একদম সূর্যকে পূজা করেছে বা সূর্যের প্রতি অবনত হয়েছে, তেমনি তিনি শ্রদ্ধা নিবেদন করছে তার অন্তরের শ্রদ্ধা যৌবনকে। তাহার স্তবগান গাহিয়াছি। স্তবগান মানে তাহার প্রশংসা বাণী গাচ্ছেন। তরুণ অরুণের মতোই, মানে তরুণ অরুণের মতো বলতে সূর্যের মতোই যে তারুণ্য তিমির বিদারী। তিমির বিদারী মানে কি? তিমির বিদারী মানে হচ্ছে যেটা অন্ধকারকে দূর করে দেয়, সে যে আলোর দেবতা। রঙের খেলা খেলিতে তাহাদের উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত। আচ্ছা, রঙের খেলা খেলতে খেলতে সেই সূর্য উঠে, আর রং ছড়াতে ছড়াতে সেই সূর্য অস্ত যায়। যৌবন সূর্য যথায় অস্তমিত, যৌবন সূর্য যেখানে অস্তমিত বা ডুবে যায়, দুঃখের তিমির কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি। দুঃখের তিমির কুন্তলা নিশীথিনীর। আচ্ছা, যৌবন সূর্য যেথায় অস্তমিত, তার মানে হচ্ছে যে যথায়, আচ্ছা, যৌবন সূর্য হচ্ছে যখন অস্তমিত হয় বা ডুবে যায়, দুঃখের তিমির কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি। খুব কঠিন, তাই না? লীলাভূমি মানে হচ্ছে যেখানে এটা ঘটে, বা পুণ্যভূমি, ওটা ঘটার মতো খুব ভালো জায়গা। বোঝানো হচ্ছে যে যখন মানুষের যৌবনটা চলে যায়, সেটা জীবন থেকে হোক আর জাতির কাছ থেকে হোক, দুঃখের তিমির কুন্তলা মানে দুঃখের গভীর, মানে দুঃখের গভীরতাটা শুরু হয় সেই সময়টা থেকেই। আমি যৌবনের পূজারী কবি বলিয়াই যদি আমায় আপনারা আপনাদের মালার মধ্যমণি করিয়া থাকেন, তাহা হইলে আমার অভিযোগ করিবার কিছুই নাই। আপনাদের মহাদান আমি সানন্দে শির নত করিয়া, মানে মাথা নত করিয়া গ্রহণ করলাম, আপনাদের দলপতি হইয়া নয়। মানে যেহেতু আপনারা আমার এই কথাটাকে বা আমার এই চিন্তাটাকে ভালোবাসেন, এই জন্য আমি খুব খুশি হলাম। এমন না এটা ভেবে যে আমি আপনাদের দলপতি বা ক্যাপ্টেন, আপনাদের দলভুক্ত হইয়া, বরং আপনাদের দলের একজন হয়ে আমি খুশি, সহযাত্রী হয়ে আমি খুশি। আমাদের দলে কেহ দলপতি নাই। আমাদের দলে কেউ দলপতি বা ক্যাপ্টেন নাই। আজ আমরা শত দিক হইতে শত শত তরুণ মিলিয়া তারুণ্যের শতদল ফুটাইয়া তুলিয়াছি। আচ্ছা, আজ আমরা শত দিক হইতে, চারিদিক হতে শত শত তরুণ মিলে তারুণ্যের শতদল, শতদল মানে পদ্ম, ফুটাইয়া তুলিয়াছি। আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি, এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই। আচ্ছা, আমরা সকলে মিলিয়া এক সিদ্ধি, এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই। আমি একদম সহজ কথায় এই বাক্যটার মানে বুঝাই দেই। সেটা হলো, আমরা সবাই না একই রকম ধ্যান বা একই রকম অর্জনের পথে এগিয়ে একই বিষয়বস্তু অর্জন করতে চাই। এটাই বুঝিয়েছেন। এতটুকুই বুঝুন আপাতত। আমরা একই বিষয়ের চাওয়া পাওয়ার মধ্যে আছি এবং সেই একই বিষয় আমরা সবাই চাই। মানে আমরা সবাই আলাদা, আলাদা জিনিস চাই না। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। আচ্ছা, এটা আমি 2 স্টার দিয়ে দিলাম। খুব মানে এই লাইনটা খুব কমন। সেটা হলো যে বার্ধক্য কি? বার্ধক্য হচ্ছে সেটাই যেটা পুরাতনকে বা মিথ্যাকে বা মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন। আচ্ছা, বার্ধক্য ওইটাই যেটা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে। আর বৃদ্ধ কারা? বৃদ্ধ ওরাই যারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন। মানে এখানে বোঝাচ্ছে যে বার্ধক্য আসলে কি, আগে আমরা একটা একটা করে বুঝি, তারপরে আমরা বৃদ্ধ কাদেরকে বলছি সেটা বুঝবো। বার্ধক্য হচ্ছে সেটাই যেটা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়িয়া পড়িয়া থাকে। এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে বাংলাদেশী, মানে বাঙালিরা। তো বাঙালিদেরকে তো উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমরা বাপ-দাদা কি করেছে বা এইগুলা, এই বিষয়গুলোকে আমরা অনেক বেশি আঁকড়ে ধরে থাকি। মানে আমরা নতুন কোনো কিছুকে ইন্ট্রোডিউস করতে চাই না। বা নতুন কোনো কিছুকে আমাদের মাঝে আনতে চাই না। বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নবমানবের অভিনব। অভিনব মানে হচ্ছে নতুন, তাই তো? অভিনব মানে হচ্ছে নতুন। নতুন জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন। শতাব্দীর নবযাত্রীর চলার ছন্দ ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না, যাহারা জীব হইয়াও জড়, যাহারা অটল সংস্কারের পাষাণ স্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে। আচ্ছা, সকল কথার এক কথা হচ্ছে এখানে যে যারা হচ্ছে আসলে পরিবর্তন চায় না, তাদেরকেই তিনি বলছেন এরা বার্ধক্যে আছে, এরা হচ্ছে বৃদ্ধ, এরা হচ্ছে বুড়ো মানুষ। কারা? যারা পরিবর্তন চায় না বা যারা পরিবর্তনকে গ্রহণ করতে চায় না। বৃদ্ধ তাহারাই যাহারা নব অরুণোদয় দেখিয়া, অরুণ মানে সূর্য, অরুণোদয় মানে সূর্যোদয়, যারা নতুন সূর্যোদয় দেখে, নব মানে নতুন, নিদ্রা ভঙ্গের ভয়ে, নিদ্রা ভঙ্গ মানে ঘুম ভেঙে যাবে এটার ভয়ে, দ্বার রুদ্ধ করিয়া, দ্বার রুদ্ধ করিয়া মানে দরজা বন্ধ করিয়া পড়িয়া থাকে, এরাই হচ্ছে বৃদ্ধ। অর্থাৎ যারা নতুন কোনো কিছু আসবে, এটা কি নাকি চেঞ্জ এনে ফেলবে, এটার ভয়ে তারা একদম মানে গুটিসুটি মেরে শুয়ে থাকেন, এরা হচ্ছে বৃদ্ধ। এটা হচ্ছে কবির কথা। আলোক পিয়াসী, যারা হচ্ছে আলোকে খুঁজছে,
প্রাণ চঞ্চল শিশুদের কল কোলাহলে যাহারা বিরক্ত হইয়া অভিসম্পাত করিতে থাকে। অভিসম্পাত মানে কি? অভিসম্পাত মানে হচ্ছে অভিসম্পাত মানে হচ্ছে অভিশাপ। ঠিক আছে? জীর্ণপুঁথি চাপা পড়িয়া যাহাদের নাভিশ্বাস বহিতেছে। জীর্ণপুঁথি চাপা পড়িয়া মানে হচ্ছে যারা হচ্ছে একদম এই সমাজের চাপিয়ে দেওয়া নিয়ম কানুন এগুলার কারণে একদম নাভিশ্বাস বহিতেছে, মানে ভাই মরে মরে এমন অবস্থায় চলে যাচ্ছে। অতি জ্ঞানের অগ্নিমান্দে যাহারা আজ কঙ্কাল সার বৃদ্ধ তাহারাই। অতি জ্ঞানের মানে অতি বেশি বুঝে দেখা, অগ্নিমান্দ মানে কি? ক্ষুধা মন্দা। ঠিক আছে? মানে খাইতে পারতেছে না এমন। যাহারা আজ কঙ্কাল সার বৃদ্ধ তাহারাই। মানে ও এত বেশি বুঝে এই জন্য কোনো কিছুকে গ্রহণ করতেই পারে না। অনেক মানুষদের আমরা দেখি যে যারা আসলে অতিরিক্ত বোঝার কারণে, মানে অতিরিক্ত বুঝে বলতে আসলে কিছু কিছু মানুষ আছে যারা সবকিছু বেশি বোঝার চেষ্টা করে। বেশি বুঝে বলে সে অনেক কিছুকে দিন শেষে জীবনে গ্রহণই করতে পারে না। এতে আসলে তার জীবনে ভালো কিছু হয় না, বরং এটা তার জীবনের অনেক ক্ষতিই বয়ে আনে। এটার কথাই তিনি বলছেন আরকি এখানে। যে অগ্নিমান্দে যাহারা আজ কঙ্কাল সার, মানে একদম কঙ্কাল, এরাই আসলে কি? বৃদ্ধ। ইহাদের ধর্মই বার্ধক্য। ধর্ম মানে বলতে এখানে আসলে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম বুঝায় নাই। এই ধর্ম বলতে বুঝিয়েছে বৈশিষ্ট্য। এরাই হচ্ছে আসলে বার্ধক্যের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে। বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। হ্যাঁ, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে, মানে বহু যুবককে দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বে, মানে কি? ঊর্ধ্বে মানে হচ্ছে জামা বা ইউনিফর্ম, সেটার নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। বার্ধক্যের যে কঙ্কাল মূর্তি সেটা তাদের জামার নিচে রয়েছে। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। ঠিক আছে? বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। যাদের বার্ধক্যের এই জীর্ণ গা জামার তলে মেঘলুপ্ত সূর্যের মতো, সূর্যের আড়ালে যেমন, সরি, মেঘের আড়ালে যেমন সূর্য লুকিয়ে থাকে, তেমনি তাদের এই বার্ধক্যের আবরণের নিচে লুকিয়ে থাকে যৌবন। মানে এখানে যেটা বুঝানো হয়েছে, ধরো আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, তার বয়স তো অনেক, ৯০ এর কাছাকাছি চলে এসেছে তার বয়স। কিন্তু এখনো দেখো তার মধ্যে কত জোশ, কত কিছু। সে একটা দেশকে চালাচ্ছে এবং সুন্দর করে। আবার দেখবা যে এমন অনেক মানুষ আছে যাদের বয়স হয়তো বা ৩০-৩৫ হবে। কিন্তু এর আচার-আচরণ দেখলে মনে হয় যে অর্ধেক কবরের ভেতরে ঢুকে গেছে। তো সেটার কথাই নজরুল বলছে যে বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। অনেক অল্প বয়স্ক মানুষও দেখা যায় যে তার মধ্যে বার্ধক্য চলে এসেছে। আবার অনেক বেশি বয়স্ক মানুষও দেখা যায় তার মধ্যে একদম টগবগে একটা তরুণ যেন লুকিয়ে আছে। আচ্ছা, তরুণ নামের জয় মুকুট শুধু তাহারই, যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আকাশ মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়, বিপুল যাহার আশা ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য। আচ্ছা, মুকুট শুধু তাহারই। মুকুট কার? যাহার শক্তিটা অপরিমাণ, মানে অনেক শক্তি যেটা তুমি পরিমাণ করতে পারবা না। গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়। মানে হচ্ছে যেখানে কোনো তেজ নাই, মানে এরাই হচ্ছে আসলে জয় মুকুটটা আসলে তাদের মাথাতেই আসে। বিজয়টা তাদের জীবনে আসে যাদের অনেক শক্তি, শক্তি বলতে তারা তাদের পূর্ণটা ব্যবহার করে। গতিবেগটা ঝঞ্ঝার মতো, মানে অনেক ফাস্ট। তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়। তেজ নির্মেঘ তেজ নির্মেঘ আশার মধ্যাহ্নের মার্তণ্ড প্রায়। এর মানে হচ্ছে যে এখানে এত, মার্তণ্ড মানে হচ্ছে সূর্য। সো এমন একটা মধ্যাহ্ন, দুপুরের যে সূর্যটা একদম তেজে ভর্তি থাকে, এরকম অবস্থা। বিপুল যাহার আশা, অনেক আশা যার, ক্লান্তিহীন যাহার উৎসাহ, অনেক উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, এবং অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠি তলে। তারুণ্য দেখিয়াছি আরবের বেদুইনদের মাঝে। বেদুইন কারা? এটা হচ্ছে আরবদের একটা জাতি। মূলত এরা একটা নির্দিষ্ট জায়গাতে থাকে না। এরা হচ্ছে যাযাবর জাতি। একটা নির্দিষ্ট সময় পর পর ওদের বাড়িঘরগুলোকে প্যাক করা যায়। প্যাক করে ওরা অন্য জায়গাতে চলে যায়। এখনো এরা আছে সৌদি আরবে। তারুণ্য তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে। আচ্ছা, তারুণ্য কোথায় দেখেছি? মহাসমরের যুদ্ধের সৈনিকের মুখের মাঝে সেই তারুণ্যকে দেখা যায়। কালা পাহাড়ের অসিতে, কালা পাহাড়ের কথা আমরা একটু আগে বলেছি, ওই যে ধ্বংসযজ্ঞের একজন প্রতীক হিসেবে মানুষটাকে দেখানো হয়। একসময় ব্রাহ্মণ ছিলেন, পরবর্তীতে ইসলাম ধর্মে দীক্ষিত হন। অসি মানে কি? অসি মানে হচ্ছে তরবারি। অসি মানে হচ্ছে তরবারি।
কামাল, করিম, মুসোলিনি, সানিয়াত, লেনিনের শক্তিতে আমি প্রত্যেকটা ব্যক্তিকে একটু আগে পরিচয় করিয়েছি তোমাদের কাছে। যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা বৈমানিক রূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়। মানে বৈমানিক রূপে মানে অনন্ত আকাশের সীমা, এখানে ধরো তিনি বলছেন মহাকাশচারীদের কথা, কিংবা এখানে বলছেন তিনি এয়ার ফোর্সের পাইলটদের কথা, কিন্তু এখানে আমার কাছে আমি বিশ্বাস করি তিনি মূলত এখানে মহাকাশচারীদের কথা বুঝিয়েছেন, যারা অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়ে প্রাণ হারায়। তাদেরকে তিনি বৈমানিক মানে ওরা যারা বিমান চালাচ্ছে, কিন্তু মূলত আসলে যারা মহাকাশচারী তারা বিমান চালায় না, তারা চালায় রকেট। আবিষ্কারক রূপে নব পৃথিবীর সন্ধানে গিয়া, আবিষ্কার করতে যেয়ে নতুন পৃথিবীর সন্ধানে গিয়ে তারা আর ফিরে না। গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার শীর্ষদেশ অধিকার করিতে গিয়া যাহারা তুষার ঢাকা পড়ে। গৌরী শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘাটা কোথায়? কাঞ্চনজঙ্ঘাটা হচ্ছে মূলত নেপালে, কিন্তু এটা আসলে একটা চূড়া। আমরা এভাবে বুঝি যে ধরো যারা এভারেস্ট জয় করতে যায় এবং সেখানে গিয়ে মৃত্যুবরণ করে এবং সেই তুষারে তারা ঢাকা পড়ে, এরাই হচ্ছে প্রকৃত যৌবনের অধিকারী। অতল সমুদ্রের নীল মঞ্জুষার মণি আহরণ করিতে গিয়া সলিল সমাধি লাভ করে। যেই অতল সমুদ্র, সেই সমুদ্রের যে নীল মঞ্জুষার যে মণি, সেটা আহরণ করতে গিয়ে সেখানে সলিল সমাধি বা সেখানে তাদের মৃত্যু হয়। মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায়। আচ্ছা, চন্দ্রলোকে চাঁদে যাবার পথ আবিষ্কার করতে গিয়ে তারা নিরুদ্দেশ হয়ে যায়। পবন গতিকে মানে বাতাসের গতিকে পশ্চাতে ফেলিয়া পেছনে ফেলে যাহারা উড়িয়া যাইতে চায়, যারা উড়ে যেতে চায়, নব নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে যাহাদের নয়নমণি নিভিয়া যায়, যৌবন দেখিয়াছি সেই দুরন্তদের মাঝে। আচ্ছা, সেই দুরন্তদের মাঝে আমরা যৌবন দেখেছি। তারা কি করে? তারা হচ্ছে পবন গতিকে মানে বাতাসের গতিকে পেছনে ফেলে যারা উড়ে যেতে চায়, নতুন নতুন গ্রহ নক্ষত্রের সন্ধান করতে চায়। কারা? মহাকাশচারীরা। যাহাদের নয়নমণি নিভিয়া যায়, নয়নমণি নিভিয়া যায় মানে চোখ বন্ধ হয়ে যায়, তার মানে মৃত্যুবরণ করে, সেই দুরন্তদের মাঝে তিনি যৌবন দেখেছেন। আচ্ছা, আমি একটু চ্যাটটা ওপেন করি, তোমাদের কাছে কেমন লাগছে বলো তো? এটা অনেক বেশি কঠিন শব্দ, আমি জানি না, অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে। সো কেমন লাগছে একটু বলো তো তোমরা, তোমাদের কাছে কি ভালো লাগছে নাকি বোরিং লাগছে নাকি? আমাকে একটু লিখে বলো তো। হুম হুম কেমন লাগছে ক্লাসটা একটু বলো তো। হুম আমার কিছুটা ঠান্ডা লেগেছে। হ্যাঁ ফারজান, আমার কিছুটা ঠান্ডা লেগেছে। আচ্ছা। হুম হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একটু আসলে একটু বোরিংই, একটু কঠিন লাগতেছে, একটু বোরিং। আবার কারো, কারো কাছে ইন্টারেস্টিং ও লাগতে পারে। আমার নিজের কাছে যৌবনের গানটা মিক্সড। আমার কাছে যে খুব বেশি ভালো লাগে এটা পড়তে তা না, আবার একদম খারাপও লাগে না। তো যাই হোক, আমরা একটু পড়ি। যৌবনের মাতৃরূপ দেখিয়াছি। যে যৌবনের যে মাতৃরূপ বা মায়ের মতো যেই রূপ সেটা আমরা দেখিয়াছি। সব বহন করিয়া, সব মানে হচ্ছে কি এটা দিয়ে বোঝে মৃতদেহ আরকি। বহন করিয়া যখন সে যায় শ্মশান ঘাটে, গোরস্থানে, গোরস্থান মানে কবরস্থান, অনাহারে থাকিয়া যখন সে অন্ন পরিবেশন করে মানে খাবার পরিবেশন করে, দুর্ভিক্ষ বন্যা পীড়িতদের মুখে, বন্ধুহীন রোগীর শয্যা পার্শ্বে যখন সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে, যখন সে পথে পথে গান গাহিয়া ভিখারি সাজিয়া দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করে, যখন দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশের বুকে আশা জাগায়, ইহাই যৌবন। এই ধর্ম যাহাদের তাহারাই তরুণ, তাহাদের দেশ নাই, জাতি নাই, অন্য ধর্ম নাই। দেশকাল জাতি ধর্মের সীমার ঊর্ধ্বে ইহাদের সেনানিবাস। আজ আমরা মুসলিম তরুণেরা যেন অকুণ্ঠিত চিত্তে মুক্ত কণ্ঠে বলিতে পারে, ধর্ম আমাদের ইসলাম, কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য, যৌবন। আমরা সকল দেশের, সকল জাতির, সকল ধর্মের, সকল কালের। আমরা মুরিদ যৌবনের। এই জাতি ধর্ম কালকে অতিক্রম করিতে পারিয়াছে যাহাদের যৌবন, তাহারাই আজ মহামানব, মহাত্মা, মহাবীর। তাহাদিগকে সকল দেশের, সকল ধর্মের, সকল লোক সমান শ্রদ্ধা করে। আচ্ছা, যারা এই কাজগুলো করতে পেরেছে তারাই আসলে মহামানব এবং মহাবীর। পথ পার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পড় হইয়াছে, তাহাকে ভাঙিয়া ফেলিয়া দেওয়াই আমাদের ধর্ম। আচ্ছা, পথ পার্শ্বের ধর্ম অট্টালিকা আজ পড় হইয়াছে, এটা দিয়ে তিনি বোঝাচ্ছেন ধর্মকে অপব্যবহার করে মানুষ তার নিজের মতো স্বার্থ হাসিল করছে, তাই বিভিন্ন কারণে ধর্মকে কলুষিত করে ফেলছে কিছু কতিপয় মানুষ। ওই জীর্ণ অট্টালিকা, এই ভাঙাচোরা অট্টালিকা চাপা পড়িয়া বহু মানবের মৃত্যুর কারণ হইতে পারে, যেটা হচ্ছে এখনকার দিনে অনেক সময় নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করে। সেটা হিন্দু ধর্মেও হচ্ছে, মুসলিম ধর্মেও হচ্ছে, মানুষ অনেক কিছুই করছে। যে ঘর আমাদের আশ্রয় দান করিয়াছে, তাহা যদি সংস্কারাতীত হইয়া আমাদের মাথায় পরিবার উপক্রম করে, তাহাকে ভাঙিয়া নূতন করিয়া গড়িবার দুঃসাহস আছে
একা তরুণেরই। মানে যেই ঘর আমাদের একসময় আশ্রয় দিয়েছিল, সেটা যদি আর সংস্কার করার মতো কোনো অবস্থায় না থাকে, ভেঙে যদি আমাদের মাথায় পড়ার অবস্থা হয়, তাহলে সেটাকে ভেঙে আমরা নতুন করে গড়ার দুঃসাহস দেখাতে পারবো, এবং সেটা শুধু তরুণদেরই আছে। খোদার দেওয়া এই পৃথিবীর নিয়ামত হইতে যে নিজেকে বঞ্চিত রাখিল, সে যত মোনাজাতি করুক, খোদা তাহা কবুল করিবেন না। খোদা হাত দিয়াছেন বেহেশত ও বেহেশতি চিজ অর্জন করিয়া লইবার জন্য, ভিখারির মতো হাত তুলিয়া ভিক্ষা করিবার জন্য নয়। এখানে তিনি যেই কথাটা বুঝিয়েছেন যে শুধু ভিখারির মতো ভিক্ষা করে করে তুমি শুধু আল্লাহর কাছে চাইলা কিন্তু তুমি কোনো কাজ করলা না, তাহলে আসলে সেই বেহেশতি চিজ বা এই পৃথিবীতে আসলে যা কিছু আছে তুমি সেখান থেকে কিছুই করতে পারবা না। অনেক মানুষ আছে, সে অনেক দোয়া করে, অনেক কিছু করে, কিন্তু কোনো কাজ করে না। এখন আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা জাতির পরিবর্তন তো আনবে না, ওই জাতি যতক্ষণ পর্যন্ত নিজে চেষ্টা না করে। এখন তুমি দোয়া করো, সব নামাজে যেয়ে দোয়া করো, কিন্তু পড়ার টাইমে তুমি ধরো পাবজি খেলো, তাহলে লাভ আছে? তোমার কিভাবে পড়া হবে ভাই? আল্লাহ তোমার এই দোয়া তো কবুল করবে না। আপনি কেন করবেন এই দোয়া কবুল? যে তুমি বলছো পরীক্ষায় ফার্স্ট বানায় দাও, তো আল্লাহ তো প্রথমে চায় যে তুমি আগে অ্যাটেম্পটটা নাও, তারপরে তো তিনি আছেন। তুমি অ্যাটেম্পটই নাও না, তো তুমি বলো যে আমাকে ফার্স্ট বানায় দেন, এটা বলে তুমি স্মার্টফোনে রিলস দেখো বা টিকটক দেখো, তাইলে লাভ কি হলো? এটার কথাই তিনি বলছেন আর কি। তো খোদা হাত দিয়াছেন, এটা আমরা বললাম। তো আমাদের পৃথিবী আমরা আমাদের মনের মতো করিয়া গড়িয়া লইব, ইহাই হোক তরুণের সাধনা। তো তরুণরা পৃথিবীকে মনের মতো করে গড়ে নিবে, এটাই হোক তরুণদের সাধনা। আমরা দেখি যে আমাদের কোন শব্দ মিস গেছে কিনা। ভরা ভাদরে, এটার মানে কি? এটার মানে হচ্ছে পরিপূর্ণ ভাদ্রে, পরিপূর্ণ অবস্থায়। ভাদ্র মাসে নদী-নালা বর্ষার জলে যেমন কানায় কানায় ভরে ওঠে, সেটার মতো। আর না ওয়াকিফ মানে হচ্ছে অনভিজ্ঞ বা অজ্ঞাত। কম বক্তা মানে হচ্ছে অল্পভাষী বা যিনি কম কথা বলেন। অভিভূত, ভাবাবেগে বিহ্বল বা ভাবাবিষ্ট। ঠিক আছে? ছন্দের দুকুল, ভাব ও ভাষা বোঝাতে ব্যবহৃত হয়। হুম। লীলাভূমি মানে যেখানে ক্রীড়াক্ষেত্র বা ঘটে। তিমির কুন্তলা, অন্ধকার যার চুল বা রাত্রি। আলোর দেবতা মানে সূর্য, তিমির বিদারী মানে যে অন্ধকারকে দূর করে। এই তো। নাভিশ্বাস মানে মৃত্যুকালীন কষ্ট। জীর্ণাবরণ মানে যেটা জরাজীর্ণ, বা মার্তণ্ড প্রায় মানে যে মার্তণ্ড মানে সূর্য, মার্তণ্ড প্রায় মানে সূর্যের মতো। সো যা হোক, আমি এখন একটু পাঠ পরিচিতিটা পড়াই, তারপর ক্লাসটা শেষ করে দিব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে। ১৯৩২ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের অভিনন্দনের উত্তরে তাদের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম যে প্রাণোচ্ছল ভাষণ দিয়েছিলেন, যৌবনের গান এটারই পরিমার্জিত লিখিত রূপ। মূলত উনি আসলে ভাষণ দিয়েছিলেন একটা, উনি হয়তো সাধু ভাষায় ভাষণ দেন নাই, উনি ভাষণ দিয়েছিলেন হয়তো চলিত ভাষায়, পরবর্তীতে এটাকেই এভাবে লিখিত রূপ হিসেবে দেওয়া হয়। বাট এটা ভাষণের পুরো অংশটা না, এটা ভাষণের একটা অংশ। তো এই ভাষণটাতে তিনি দুরন্ত দুর্বার যৌবনের প্রশস্তি উচ্চারণ করেছেন। প্রশস্তি মানে হচ্ছে প্রশংসা। কারণ যৌবন হচ্ছে অফুরন্ত প্রাণশক্তির আধার। যৌবন মানুষের জীবনকে করে গতিশীল ও প্রত্যাশাময়। দুর্বার উদ্দীপনা, ক্লান্তিহীন উদ্যম, অপরিসীম ঔদার্য, তারপরে হচ্ছে বলতে পারো অফুরন্ত প্রাণচঞ্চলতা ও অটল সাধনার প্রতীক যৌবন মৃত্যুকে তুচ্ছ করে সংস্কারের বেড়াজাল ছিন্ন ভিন্ন করে সকল বাধা পেরিয়ে এগিয়ে যায় সমাজ প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্ত জীবনের পথে। আর বিপন্ন মানবতার পাশে সে দাঁড়ায় সেবাব্রতী ভূমিকা নিয়ে। পক্ষান্তরে রক্ষণশীলতা, জড়তা, সংস্কারাচ্ছন্নতা ও পশ্চাৎপদতাময় বার্ধক্য মানে পেছনে যে বার্ধক্যটা সেটা বাধা হয়ে দাঁড়ায় জীবনের প্রাণবন্ত অগ্রগতির পথে। তাই স্বভাব বৈশিষ্ট্যের দিক থেকে যে যৌবন দেশ, জাতি, কাল ও ধর্মের বাঁধন মানে না, সেই যৌবন শক্তিকে কবি উদাত্ত আহ্বান জানিয়েছেন সমস্ত জীর্ণ পুরানো সংস্কারকে ধ্বংস করে মনের মতো নতুন জগৎ রচনার সাধনায় অগ্রসর হতে। সো এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। এটা তোমরা লিখে গ্রুপের মধ্যে আপলোড দিবা। কিন্তু এটা গ্রুপের মধ্যে আপলোড দেওয়ার আগে আমি বলবো যে তোমরা আগেই এটার উত্তরটা দেখবা না। উত্তরটা তোমরা পরে দেখবা। আগে তোমরা গ্রুপে আপলোড দিবা, এরপরে তোমরা দেখবা উত্তরটা কেমন হয়। তাহলে তোমরা ধারণা পাবা কিভাবে এটা লিখবা। সৃজনশীল কিভাবে লিখতে হবে, কতটুকু কি লিখতে হবে, এটা নিয়ে অনেকবার কথা বলেছি। আর আমি কথা বলবো না। এখানে ৩ টা অবজেক্টিভ দিয়েছি। আমি এখন তোমাদের পোল বা কোনো কিছুতেই যাচ্ছি না। কারণ আমি দেখতে পাচ্ছি ক্লাসে অনেকেই মনোযোগ ধরে রাখতে পারছে না। এই মানে প্রবন্ধটা হয়তোবা অনেকের কাছে একটু বোরিং লাগছে। সো এটার জন্যে আমি আর এখন অবজেক্টিভটা আলাদা করে দিলাম না। ক্লাসটা একদম শেষ মুহূর্তে আছে। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আর প্রশ্ন না থাকলে সেটাও বলো। আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে তোমরা চাইলে পোস্ট দিতে পারো। সলিল সমাধি মানে ওখানেই হচ্ছে রিমি তার শেষ সমাধি, কবর দেওয়া হয়েছে এমন।
ঠিক আছে। পরিমার্জিত মানে হচ্ছে ধরো ওখান থেকে একটু চেঞ্জ করা হয়েছে। এটাকে বলা হয় পরিমার্জিত। হুম। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ নিয়ে বিতর্ক আছে। আমি এটা কোনদিন শুনি নাই। এটা থাকতে পারে ভাই, আমি জানি না। বইয়ে যেটা আছে আমি এটাই পড়ছি আজীবন। তোমাদের বই যেটা আছে আমার সময় এটাই পড়ছি। ফিঙে মানে হচ্ছে একটা পাখি, নিশিথিনী। ঔদার্য মানে কি? অনেক উদার এটার কথা বলেছে। হুম। এটার থেকে এবার প্রশ্ন আসতে পারে। আবার এটা খুব বেশি ইম্পর্টেন্টও না। এটা থেকে খুব একটা প্রশ্ন আসে না। পবন গতিতে, পবন মানে হচ্ছে ফাহমিদ বাতাস, গতিতে মানে তো বুঝলা। পবন গতিতে মানে হচ্ছে বাতাসের গতিতে। পদ্মা ভাগীরথী, পদ্মা একটা নদী, ভাগীরথী একটা নদী। পদ্মা ভাগীরথীর মানে হচ্ছে নদীর মতো। মানে মতো। হ্যাঁ। আচ্ছা, বেহেশতি চিজ এখানে মূলত বোঝানো হয়েছে ধরো একদম বেহেশতের ভালো, ভালো জিনিস এগুলো। হুম। বা ধরো এটা যে ধরো তুমি বেহেশত অর্জন করতে চাও, তো তুমি খালি দোয়া করলেই হবে? বেহেশত অর্জন করার মতো কাজ করতে হবে না? হুম। গৌরীশৃঙ্গ কাঞ্চন জঙ্ঘা বলতে আসলে মূলত বোঝানো হয় যেটা, এটা আমি তো বললাম মাত্র। কঙ্কাল সার মানে হচ্ছে একদম কঙ্কালের মতো। দুরারোগ্য রোগ মানে যেই রোগটা আর সুস্থ হয় না মানুষ, এরকম। পশ্চাৎপদতায় মানে হচ্ছে পেছনে। আচ্ছা, অনেকেই রবিনকে দেখতে চাচ্ছে, এটা অনেকবার বলেছে। রবিন তুমি একটু দেখা দাও। আমার মনে হয় যে তুমি একটু এসে একবার দেখা দিয়ে যাও। সো এই হচ্ছে রবিন, এই যে রবিন আসছে। তো রবিন হচ্ছে সবসময় পর্দার পেছনে থাকে তোমাদের ক্লাসগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটার জন্য। তো এই হচ্ছে আমাদের রবিন। তা এখন এই তো রবিন, তুমি কি কিছু বলবা? তুমি চাইলে কিছু বলতে পারো। ধন্যবাদ সবাইকে। না, আমি আর কিছু বলবো না। আচ্ছা, থ্যাংক ইউ রবিন। সো তাহলে তীক্ষ্ণ মানে ওটা হচ্ছে অনেক যেমন ধরো তীক্ষ্ণ রোদ, এরকম আর কি বলতে পারো। আচ্ছা ঠিক আছে, ছন্দের দুকুর মানে ছন্দ মিলে। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। ঝঞ্ঝার মানে ঝড়ের মতো, নিশিথিনী মানে রাত। সো আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর কোনো সলিড কোয়েশ্চেন নাই কারো কাছে? ফিঙে বাইরে পাখি নাম বুঝিয়েছে এটা দিয়ে। গণশিক্ষা মানে হচ্ছে সবার শিক্ষা। ঠিক আছে। সো বাই দ্য ওয়ে, এই ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন নাই দেখতে পাচ্ছি। আর কোনো তোমার সলিড কোয়েশ্চেন নাই? হ্যাঁ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। আবার দেখা হবে। আর সবাই বেশি বেশি করে পানি খাও। গরমে বেশি একটা যায় না। অনেক বেশি গরম পড়ছে সারা বাংলাদেশেই। ইনশাআল্লাহ প্র্যাকটিস বুক আমরা সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করছি।